এখনো যখন কোনো স্টেজ শোতে যাও সেটা দেখতে পারি যে মানুষজন কিভাবে তোমার জন্য অপেক্ষা করে। কিন্তু এই যে আনন্দটা, এই যে ভালোবাসাটা, এটা তো ব্লেসিংস ছাড়া হয় না। এই গ্রাউন্ডেড থাকাটা, এটা কি প্রথম থেকেই? আজকে যেভাবে তোমরা বুম্বাদাকে দেখছো বা পাচ্ছ, বুম্বাদা যেভাবে তোমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, সেটা কি আমার 25 বছর বয়সে আমি করতাম? কড়া ভাষায় কখনো বকো না, কিন্তু যখন বলো সেটা বুকে বিঁধে যাওয়ার মতন হয়। আঘাত দিয়ে আমি কথা করে বলি না, এটা আমার নেচারে। যদি কেউ ভুল করেন তাকে শুধরে দেওয়ার জন্যে সব রকম চেষ্টা করি। 2025-এ দাঁড়িয়ে যদি বুম্বাদা বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই বুম্বাকে কিছু বলতে চায় যে বয় ব্যান্ড খোলার একটা স্বপ্ন দেখেছিল। ইন্টারভিউটা শুরু করার আগে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল। দাদা এখানে ছবি তুলছিল, পাশে হঠাৎ করে একটা ধাক্কাধাক্কি হয় এবং দাদার হাতে গরম কফিটা পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে মানে যেটা আমরা ভেবে থাকি একজন স্টার হাতে কফি পড়ে গেছে একটা মারাত্মক রিয়াকশন, যেরকম আমরা ভেবে থাকি, সেটা না করে উল্টে নিজে একটা টিস্যু জোগাড় করে সেটা মোছা থেকে শুরু করে এই দায়িত্বটা, আমি পুরো দৃশ্যটা তো দেখেছি, সেটা আলাদা করে এক্সপ্লেন করতে পারবো না খুব ভালোভাবে। তাদের সাফল্যের সঙ্গে একটা বড় দায়িত্ব আসে এবং তুমি এখনো যখন কোনো স্টেজ শোতে যাও সেটা দেখতে পারি যে মানুষজন কিভাবে তোমার জন্য অপেক্ষা করে। তো এই গ্রাউন্ডেড থাকাটা, এটা কি প্রথম থেকেই নাকি জীবন তোমায় শিখিয়েছে যে মাটির কাছাকাছি না থাকলে এই মানুষটা মানুষ হতো না? মানে আজকের বুম্বাদা হতো। দেখো, সময়ের সঙ্গে সঙ্গে তো পাল্টায়, লাইফ চেঞ্জ করেছি আমরা, সময় পাল্টেছে, কমিউনিকেশন পাল্টিয়েছে, আমার বয়সটাও পাল্টিয়েছে, ম্যাচুরিটি হয়েছে। সো হ্যাঁ, মানে আমি যদি মনে করি যে আজকে যেভাবে তোমরা বুম্বাদাকে দেখছো বা পাচ্ছ, বা বুম্বাদা যেভাবে তোমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, সেটা কি আমার 25 বছর বয়সে আমি করতাম? হয়তো না। মানে আমি কখনোই, আমার নেচারটাই কখনো, ঔদ্ধতাটা আমার ছিলই না। মানে এটা সবাই জানে, এবার আমার ফ্যামিলিও জানে যে মানে আমি খুব রেগে গেলে নিজে দরজা বন্ধ করে দিই, কিন্তু আমি এক্সপ্রেস করি না, এটা আমার ছোটোবেলা। কিন্তু একটা ইয়াং এজে যে জিনিসটা মানায় করতে পারি বা করেছি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ভাষা, সঙ্গে সঙ্গে আমি যখন একটা সময় রিয়েলাইজ করেছি আমার ইন্ডাস্ট্রিগুলি বা মানে হয় না, আগে বুম্বা ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে হঠাৎ শুনতে শুরু করলাম সবাই আমাকে বুম্বা দা বলছে, তারপরে আস্তে আস্তে সবাই মানে কেউ কেউ আস্তে আস্তে দাদার থেকেও একটু বেড়ে গেলাম কাকাতে। সো এইটা তো আমার অডিয়েন্স তো আমাকে বড় করেছেন। তো আমার কোথাও বারবার মনে হয় আমার ইন্ডাস্ট্রি বা আমার ইন্ডাস্ট্রির মধ্যে তোমরাও পড়ো, বা এইটার আমার এখন খুব নেচার হয়ে গেছে। কারণ আমি নিজে একটা সময় রিয়েলাইজ করেছি আই বিকেম লাইক কাইন্ড অফ এল্ডার ব্রাদার। একটা কোথাও গার্জেনশিপ, লোকের সমস্যা হলে আমার কাছে আসেন, তার সঙ্গে কোনো কাজের সম্পর্ক নেই, কোনো কিছু, সেটা আমার বড়রাও। তো এই যে দায়িত্ববোধ থেকে না আমি নিজে আস্তে আস্তে, আর বিশেষ করে লালন করার পরে আমার জীবনের একটা বড় ফিলোসফিক্যাল চেঞ্জ এসেছে, যেটা আমার বইতেও আমি লিখেছি, যে এই যেমন আমি সাধু হয়ে যাই। নিশ্চয়ই আমরা সবাই সাধারণ মানুষ, কাজ করি, আমাদের নিজস্ব লক্ষ্য আছে, আমিও চাই আমার ছেলে বড় হোক, ভালোভাবে থাকুক, যেন আর 5 জন বাবা মা চান। কিন্তু কোথাও ধৈর্যটা অনেক বেড়ে গেছে, মানুষের অনেক কিছু এখন আমি হজম করতে পারি, আমি অনেক কিছু নিয়ে নিতে পারি। আমাকে বাড়ির যারা আমার কাছের মানুষ, তারাও তুমি আস্তে আস্তে নীলকণ্ঠের মতন হয়ে যাচ্ছ। আমি বলেছি না, কারণ আমার এক্সপ্রেশনটা বা আমার একটা কোনো বহিঃপ্রকাশ এখন প্রচুর মানুষকে কষ্ট দিতে পারে, আঘাত দিতে পারে, ক্ষতি করতে পারে। আমি সেটা চাই না। সো আই ওয়ান্ট টু রিমেন মোর অফ আ, সো এখন যাদের কাছে যাই, তুমি দেখেছো 40,000 50,000 মানুষ, এবং বেশি 60-70 হাজার লোক হয়। তো এবং আমি যদি কাল না পরশুই বলছিলাম কাকে একটা, মানে আমার চোখে জল এসে যায় যখন দেখি ইয়াং ছেলেমেয়েরা তো আছেই, অল আর ইন 50s, 40, 50, 55, 60s, তারা আমাকে সঙ্গে যেভাবে ইন্টারাক্ট করে, মানে পার্সোনাল লেভেলে, আমি স্টেজে থাকলেও, মানে তারা আমাকে আশীর্বাদও দেয়, তারা আমাকে থ্রোন কিসও দেয়। মানে ইউ ফিল সামথিং যে একজন এল্ডারলি মহিলা আমাকে নাচতে নাচতে এবং রীতিমতো আমার সাথে নাচ করছে। সো ইউ সি, এই যে, এবং ইয়াং ছেলেমেয়েরা এই যে রিলেটটা করা, এইটা বোধহয় আমার তো কাজ, এবং আমার ওদেরকে দেওয়া যেটুকু দিতে পেরেছি। কিন্তু এই যে আনন্দটা, এই যে ভালোবাসাটা, এটা তো ব্লেসিংস ছাড়া হয় না। তাই আমি খুব বিশ্বাস করি যে সব কিছু, আমি যে আজকে বসে তোমার সাথে কথাও বলছি, এর পেছনে কারো না কারোর আশীর্বাদ আছে। আমার মার তো আছেই, এটা ঈশ্বরের বলি, ভগবানের, ঈশ্বরকে বলি, আমার অডিয়েন্স বলি, আমার ওয়েল উইশেস বলি, ব্লেসিংস ছাড়া হয় না। এটা আমি
এইগুলো না আমার উইথ দ্য এজ মেবি আমার জীবনের ভাবনা চিন্তাগুলো অনেকটা পাল্টে গেছে। এই যে তুমি বললে লালন করার কথাটা, অনেককে তো তুমি এখন আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ যদি কোনো ভুল বলেন বা কোনো ভুল কথা বলছেন, আমার যদি এটা কানে আসে, আমি তো ওরা সোশ্যাল মিডিয়ায় নেই, আমি কিন্তু তাকে ফোন করে বলি এটা বাবু কাটা করছিস বা এইটা কেন বলছিস, বা ওরা শোনেও, আচ্ছা আচ্ছা বুমাদ আমি এসে তোমার সঙ্গে কথা। এইটা যখন আমি গেইন করেছি, এটাকে তো খুব যত্ন করে যতদিন থাকবো বজায় রাখার চেষ্টা করব। এই যে তুমি বলছিলে না মানে লালন করার কথার সঙ্গে লালনের সঙ্গে সঙ্গে শাসন জিনিসটাও তো চলে আসে। মানে আমি যেটুকুনি শুনেছি যে তুমি কড়া ভাষায় কখনো বকো না, কিন্তু যখন বলো সেটা বুকে বিঁধে যাওয়ার মতন হয়। এই জায়গাটা যে কতটা বলবো যে সে আমার মানে যেটা চাইছি সে জিনিসটা হোক, মানে আমি এই কিওরটা চাইছি হোক, কিন্তু কখনোই তুমি আপার হ্যান্ড আমি বুম্বাদা আমি দি প্রসেনজিৎ চ্যাটার্জি হয়ে না উঠে এই শাসনটা তুমি করার মানে যদি এটা না, মানে আমি বলছি শাসন বলবো না, আসলে যেটা ভুল সেটাকে তাকে মানে আঘাত দিয়ে আমি কথা করে বলি না, এটা আমার নেচারে নেই। কিন্তু আমি যদি কেউ ভুল করেন তাকে শুধরে দেওয়ার জন্যে সব রকম চেষ্টা করি, এটা আমার ব্যক্তিগত জীবনে হোক আমার কর্মক্ষেত্রে হোক। তারপরেও যখন দেখি যে সেই ভুলটা তিনি শুধরাচ্ছেন না বা শুধরাবেন না, তখন আমার আর একটা মন্ত্র আছে, আমি তাকিয়ে থেকেও তাকে চিনতে পারবো না, আমি চুপ করে যাই। কিন্তু সেটা কিন্তু মারাত্মক। মানে কারোর প্রতি আমার যদি সত্যি অভিমান বলি, রাগ বলি, দুঃখ বলি হয়, আমি একটা সময় কিন্তু প্রচুর চেষ্টা করি সেটাকে প্যাচ আপ করা, বোঝানো, বা ভাই তুই এটা করো না, এটাতে ক্ষতি হচ্ছে। তারপরে যখন দেখি সেটা এক পক্ষ হয়ে যাচ্ছে, তখন আমি না চুপ করে যাই, সাইলেন্ট। সেটাও কিন্তু একরকম সমস্যা। তাহলে অবজার্ভ অ্যান্ড অ্যাবজর্ভ এই পলিসিটা মোটামুটি বুম্বাদা বা দি প্রসেনজিৎ চ্যাটার্জি কোন সময়ের পর থেকে নিতে শুরু করলো যে আমাকে অবজার্ভ করতে হবে এবং অ্যাবজর্ভও করতে হবে, সব কিছুতে রিয়াক্ট করে যাবো। গত 15 বছরে ধরে নিতে পারি, ওই বারবার আমি অটোগ্রাফ মনের মানুষের সময়ের কথাটা বলছি, ওখানকার পর থেকেই ওটা বেড়েছে আস্তে আস্তে। তবে এই প্র্যাকটিসটাই আমি ঢুকে গেছি যে আমি দেখবো, শুনবো, অবজার্ভ করব। আর একটা হচ্ছে না, যে কোনো জিনিস আমি এটাও শিখেছি আমার জীবন থেকে, আমরা না অনেক সময় একটা খুব সার্টেন কথা একটা মোমেন্টামে বলি বা কথা এক্সপ্রেস করি, রাগ হতে পারে, অভিমান হতে পারে, আনন্দের কথাও হতে পারে। এখন আমি সেটাকে নিয়ে না অনেকটা সময় ভেবে তারপর আমি নিজেকে এক্সপ্রেস করি, কারণ ওই ভাবার টাইমটা হয়তো এই 30 বছর আগে ছিল না, এই যে একটা জিনিস নিয়ে ডিটেলে ভাববো। এখন সেটাকে ভেবে তারপরে যদি আমার কিছু বলার থাকে কাউকে বা কোনো ব্যক্তিকে বা কোনো সংগঠনকে কিছু, সেটা অনেকটা ভাবার পরে আমি বলি। যদি দি প্রসেনজিৎ চ্যাটার্জি কি নিজে কখনো নিজের সঙ্গে কঠিন হয়? নিজের সঙ্গে কঠিন তো হতে হয়েছে বুম্বাদা, মানে তোমাকে বারংবার ফিরে আসতে হয়েছে। 100% কঠিন, মানে কঠিন কথাটা কম বলা হবে, তার চেয়েও বেশি হ্যাঁ নির্মম হতে হয়েছে। এবং আমি বিশ্বাস করি, যদি আমাদের অভিনেতা বলে বলছি না, আমাদের প্রফেশনে যারা আছেন তাদেরকে যদি, আমার ছেলেকেও এটা বলি, ইউ হ্যাভ টু স্টার্ট লাভিং ইয়োর সেলফ অ্যান্ড ইউ হ্যাভ টু অলসো বি হিটলার ফর ইয়োর সেলফ। মানে তোমাকে নিজেকে না এমন ডিকটেট করতে হবে যে এটা হবে না মানে হবে না। অ্যাবসলিউটলি, মানে ইমোশনাল স্যাক্রিফাইস থাকে, ইমোশনাল কমিটমেন্ট থেকে আমাদের সরে যেতে হয়, আমাদের ফ্যামিলি কমিটমেন্ট থেকে সরে যেতে, কিন্তু ওই লড়াইটা না নিজের সঙ্গে নিজেকে করতে হয়। এটা আবার বলছি যে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টিয়েছে, কিন্তু আমাদের হাতে এটা বুঝতে হবে, আমরা যে প্রফেশনটায় আছি আমাদের হাতে অনেক কিছু নেই। মানে উই আর মোর ফর প্রডিউসার্স। সো আমাদের না কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় আমার বন্ধুরা ভাবে হ্যাঁ প্রসেনজিৎ এটা করলো না বা মুম্বাইটা করলো না বিকজ ইজ প্রসেনজিৎ। পরে কিন্তু ওরা বুঝেছেন এটা আমি করিনি, আমার কোনো উপায় নেই। এই উপায় নেই কথাটা অনেক সময় খুব আমাদের ক্ষেত্রে ভীষণ ভুলভাবে বা একটা অন্যরকমভাবে প্রকাশ পায়। সেইটাও কখনো কখনো সেটা খুব দুঃখেরও হয়, খুব কষ্টেরও হয়। ছোটোবেলার একটা বন্ধু, বিয়েতে আমার যাওয়ার ইচ্ছে কিন্তু আমি যেতে পারলাম না, হয়তো আমার শুটিং এক্সটেন্ডেড হয়ে গেল বা আমাকে বাইরে চলে যেতে হলো। তারা হয়তো অনেক কষ্ট পায়, পরবর্তীকালে তাদেরকে আমাকে বোঝাতে হয়। সো ইটস লাইক, এবং আমি বলি যে আমাকে আমার সাথে মানে আমার যদি সত্যি করে এখন বলে না যে তোমার কারোর সাথে লড়াই আছে,
আমি বললাম লড়াইটা আমার সাথেই আমার আছে বেশি। আজকের দিনে দাঁড়িয়ে মানে 2025-এ দাঁড়িয়ে যদি বুম্বা বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই বুম্বাকে কিছু বলতে চায় যে বয় ব্যান্ড খোলার একটা স্বপ্ন দেখেছিল এবং তার একটা ছোট ব্যান্ডের মোটামুটি টিমও সে সাজিয়ে ফেলেছিল, সেই বাচ্চাটাকে কি বলতে চায় বা সেই কিশোরটাকে কি বলবে? কি সে ভাবেনি মানে কি সে দেখতো? আসলে তো আমরা প্রত্যেকেই তো ফ্লোয়ের সাথে যাই, হ্যাঁ, তবে যখন পেছনে ফিরে তাকাই তখন আমার মনে হয় বুম্বাকে বলি যে মানে এত সুন্দর একটা তোমরা তুফান মেলোডির টিম করেছিলে, এখন কেন তুমি ড্রামটা বাজাও না? তো আমি সত্যি মাঝে মাঝে চাই যে আমি আবার টিম না তৈরি করলেও আমি গান বাজনা এমনিও ভালোবাসি, সো আমি বাজনার মধ্যে থাকি। আমার বারবার মনে হয় যে তুমি অনেকগুলো জিনিস আমি সেই সময় শিখে উঠতে পারিনি, কারণ আমাকে কাজে ঢুকে যেতে হয়েছিল। পরবর্তীকালে সেইগুলোকে আমি একটু করে আয়ত্তে এনেছি, আমার শেখার জায়গায় এনেছি, কিন্তু সেটা হয়তো সেই সময় আমি করতে পারতাম, আমি করিনি। আর না করার পেছনে না আমার খুব রিজনস আছে, মানে আমি এতটা সময় আমাকে কাজে শুরু করতে হয়েছিল ছোটোবেলার থেকে, যে আমি মানে যে বয়সে সত্যি মানুষ না, নাকতলা তো আরও ছোট, আমি যে সময়টা মানুষ খেলে ধুলে বেড়ায় সেই সময়টা আমাকে কাজে ঢুকে যেতে হয়েছে। তো যে কারণে আমার জীবনে ওই বন্ধুদের সাথে গিয়ে ফুটবল খেলা ওই টাইমটা আমার লাইফে পাইনি। একদম শেষ প্রশ্ন করব, সেটা হলো গিয়ে যদি একদম ছোটবেলা মানে আজকের দিনে দাঁড়িয়ে যদি বুম্বাদা 2025-এ দাঁড়িয়ে নিজের কোনো একটা জায়গা থেকে বলতে চায় যে আয়নার দিকে তাকিয়ে যে এই জিনিসটা যদি আমি না ছাড়তাম বা এই স্যাক্রিফাইসটা না থাকলে আজকের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হতো না, যদি আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলতে হয় কি ছেড়েছো এবং কি পেলে? দেখো, ছাড়ার লেভেলটা বিশাল, মানে একটা বললে খুব মুশকিল হবে বলা, কারণ এটা ছাড়া বা স্যাক্রিফাইস নয়, এটা নিজের জন্যই ছাড়া, নিজের জন্যই স্যাক্রিফাইস করা। তবে হ্যাঁ, মানে একটা জিনিস খুব ঠিক যে একটা সময় আমার এখন করছি, কিন্তু যে সময় আমি একেবারে রোম্যান্টিক হিরো হিসেবে এস্টাবলিশ, মানে অমর সঙ্গীত পড়ে বিশেষ করে, সে সময় আমি সত্যি বাইরে বম্বেতে বড় বড় কাজের অফার পেয়েছি, কিন্তু আমার মনের সঙ্গে আমি লড়াই করে বলেছি না, পশ্চিমবাংলার মানুষেরা আমাকে ভালোবেসে 21 বছর বয়সে আমাকে পাগলের মতন ভালোবেসেছেন, এবং পরিচালক, প্রযোজক, আমার টেকনিশিয়ানস বন্ধুরা, আমি না টপ করে এই জায়গাটাকে, এটা করতেও আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, আমি এই জায়গাটাকে ছেড়ে যাব না। সেটা বোধহয় আমি 30 বছর ধরে 40 বছর ধরে মেনটেন করেছি। এখন আমার যেহেতু ওই কম্পিটিশন আর নেই, এখন আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি এক্সপ্লোর করছি সব জায়গায়, কিন্তু নিঃসন্দেহে আমি এখানে বড় বড় ছবি, বড় বড় কাজ না করে দিয়েছি, কারণ আমি আমার বাংলাকে ছেড়ে যাব না। থ্যাংক ইউ সো মাচ দাদা, তাহলে সেই কথাই থাকলো, মনে প্রাণে হিট আমাদের সঙ্গে থাকুক সারাক্ষণ এইভাবেই আমাদের দাদা প্রসেনজিৎ। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।